স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। মূল্যস্ফীতিকে স্থিতিশীল রাখতে এবং জানুয়ারি জুন মাসের মেয়াদের জন্য সংহত এবং সংযত মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যাতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 15.5%। তবে চলমান রাজনৈতিক সহিংসতায় চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ আমাদের আলোচনার বিষয় মুদ্রানীতি। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআর এর নির্বাহী পরিচালক ডক্টর হাসান এইচ মনসুর এবং ম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নেসার এম খান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। চলছে ২০ দলীয় জোটের টানা অবরোধ, সাথে হরতাল। এমন অবস্থায় চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই মুদ্রানীতিতে আগের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে 15.5%, আর সরকারের ঋণের প্রবৃদ্ধি 25.3%। এবারও একটি বাস্তবায়নক মুদ্রানীতি আমরা ঘোষণা করেছি, যেটা সংহত এবং সংযত। প্রাইভেট ক্রেডিটের যেটা, এটা কিন্তু একটা খালি অ্যাসপিরেশনাল টার্গেট, এর চেয়ে যদি বেশিও দরকার হয় সেটা দিতেও কিন্তু আমরা প্রস্তুত। সরকার যেহেতু কম নিচ্ছে, সুতরাং প্রাইভেট সেক্টর আরো বেশি নিতে পারে। মুদ্রানীতিতে বলা হয়, চলতি অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি 6.5 থেকে 6.8%-এর মধ্যে থাকবে। তবে তা নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতার উপর। বিশ্লেষণ ভিত্তিক পূর্ববর্তী প্রবৃদ্ধির প্রক্ষেপণ, যেটা আমরা করেছিলাম 6.5 থেকে 6.8% অতিক্রমের সম্ভাবনা উজ্জ্বল করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রাজনৈতিক অস্থিরতাজনিত বিঘ্নের পুনরাবির্ভাব এই প্রবৃদ্ধি সম্ভাবনায় অনিশ্চয়তার ছায়া ফেলেছে। তিনি জানান, বিনিয়োগ চাহিদা থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে প্রস্তুত আছে বাংলাদেশ ব্যাংক। মোনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদন যে আমরা ডক্টর হাসান এইচ মনসুর, জনাব নেসার এম খান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে কেমন আছেন আপনারা? ডক্টর মনসুর, প্রথম প্রশ্ন আপনাদের করতে চাচ্ছি যে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হলো, সেখানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 15.5% বলা হচ্ছে, যেটা গত যে মুদ্রানীতি সেখান থেকে একটু বেশি, সেখানে ছিল 14% মতো। কিন্তু আমরা যদি এই গত 9 মাসের একটা হিসাব দেখা যায়, বেসরকারি খাতে যে ঋণের যেটা হয়েছে সে প্রবৃদ্ধি হয়েছে 12.12% মতো। এই অবস্থায় কি মনে হচ্ছে তাহলে এই যে নতুন করে যে প্রাইভেট সেক্টর ঋণের কথা বলা হচ্ছে, এটা কি আসলে অ্যাচিভ করবে কিনা? এখানে যেটা মুদ্রানীতির লক্ষ্য হচ্ছে যে এনভায়রনমেন্টটাকে এমনভাবে তৈরি করা জি, যাতে পর্যাপ্ত ঋণের চাহিদার ব্যবস্থা সেখানে থাকে। আচ্ছা, সেটা হচ্ছে সাপ্লাই সাইড থেকে, অর্থাৎ ঋণ চাইলে ঋণ যেন পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের কিন্তু দায়িত্ব নয় যে ঋণের ডিমান্ড বাড়িয়ে দেওয়া। ডিমান্ডটা ডিপেন্ড করবে অন্যান্য অনেকগুলো ফ্যাক্টরের উপর। আচ্ছা, তার মধ্যে ধরেন সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট, বিনিয়োগ বান্ধব পরিবেশ কিনা, ইনফ্রাস্ট্রাকচারের কনস্ট্রেন্টস আছে কিনা, সেগুলো অনেক জিনিস আছে যেগুলো বিনিয়োগকে এবং চাহিদাকে, ঋণের চাহিদাকে রিফ্লেক্ট করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের যে ম্যান্ডেট সেটা হচ্ছে মূল্যস্ফীতিকে টার্গেট করা। বাংলাদেশ ব্যাংকের যে ম্যান্ডেট সেটা হচ্ছে যে ব্যক্তি খাতের ঋণের প্রবাহকে নিশ্চিত করা, এবং বাংলাদেশ ব্যাংকের যে ম্যান্ডেট সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে মুদ্রা ব্যবস্থাতে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনা, এবং সেইগুলো তারা করতে পারছেন কিনা সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে এটাকে দেখতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার ফিরে আসবো। জনাব খান, আপনাকে জানতে চাচ্ছি যে বলা হচ্ছে যে বেসরকারি খাতের যে ঋণের যে প্রবৃদ্ধি, সেখানে বলা হচ্ছে যে 15.5% ধরা হয়েছে, যেটা গত বছর হচ্ছে একটু বেশি, কিন্তু প্রকৃত অর্থে গত অর্থবর্ষে মানে গত সময়ে যে ঋণ প্রবৃদ্ধি হচ্ছে, যেটা 9 মাসে, সেটা বলা হচ্ছে 12%। অর্থাৎ বলতে পারছি যে বেসরকারি খাতের ঋণের যে প্রবাহ সেটা আসলে বৃদ্ধি পায়নি। সাপ্লাইয়ের কথা যে হয়তো সাপ্লাই আছে, কিন্তু ডিমান্ড কি আসলে, তাহলে সমস্যা কোথায় ডিমান্ডে? ডক্টর মনসুর অলরেডি হাইলাইট করেছেন যে ইন্ডিকেটরস কতগুলো বলেছেন যে ঋণের যে ডিমান্ডটা কি পরিপ্রেক্ষিতে আগাবে। আমরা যদি বাস্তবতায় দেখি যে রিসেন্ট টাইমে অফকোর্স আমরা কিছু ইনস্টেবিলিটি দেখছি পলিটিক্যালি, বাট এছাড়াও আমাদের যে সেরকম পরিমাণ কিন্তু ইনভেস্টমেন্ট হয়নি, সেটা আপনি দেখতে পারবেন আমাদের রিজার্ভের থেকে। আমাদের কিন্তু রিজার্ভ বাড়ছে, প্রতিদিন বাড়ছে ফরেন কারেন্সি রিজার্ভটা, কারণ ক্যাপিটাল মেশিনারি সেইভাবে ইম্পোর্ট হচ্ছে না। কারণ হলো যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু হচ্ছে না, সেরকমভাবে হচ্ছে না। ইন পার্টিকুলার মোস্টলি গ্যাস বেজ ইন্ডাস্ট্রি যেগুলো আমরা ফোকাস করি, গ্যাস বেজ ইন্ডাস্ট্রি কিন্তু একেবারেই কম হচ্ছে, এবং গ্যাস দরকার। এনার্জি প্রাইসও কিন্তু অনেক বেড়ে গেছে, হ্যাঁ, পাওয়ার জেনারেশনে
এবং আপনার গ্যাসের জন্য যে সমস্ত সেক্টরগুলো দরকার সেই সেক্টরগুলোতে ইনভেস্টমেন্ট কম হচ্ছে। তো আমার মনে হয় আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারের দিকে আগে ফোকাস হতে হবে টু এনেবল অর অ্যাট্রাক্ট দ্য ইনভেস্টমেন্ট। ডক্টর মনসুর, এই যে ইনভেস্টমেন্টকে কি করে আকৃষ্ট করা যায়, যে কথা আসলে অনেক পুরাতন কথা, সবাই বলছি আমরা এই করা হচ্ছে এই করা, কিন্তু আসলে হচ্ছে না। তাহলে আসলে সমস্যাটা কোথায়? অনেকেই বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার পাশাপাশি রাজনৈতিক সমস্যার কথাও অনেকে বলছেন। এই যে একটা সংঘাতময় পরিস্থিতি, এটা আজকে না, আসলে গত কয়েক বছর ধরেই আমরা জানি। এটাও কি একটা আপনাদের মনে হয় যে এটা একটা বড় কারণ? এটা অনস্বীকার্য। পৃথিবীর সব দেশে দুটো জিনিস খুব জরুরি বিনিয়োগের জন্য। আচ্ছা, অন্য যাই কিছুই থাকুক না কেন, যদি রাজনৈতিক পরিবেশ এবং নিরাপত্তা পরিবেশ, জি, যেটা আমাদের ক্ষেত্রে দুটোই অ্যাপ্লিকেবল হচ্ছে, আচ্ছা। জননিরাপত্তা যদি না থাকে, আমার জানমালের যদি নিরাপত্তা না থাকে, হ্যাঁ। এবং আমি যদি জানি যে এই রাজনৈতিক কারণে এটা হচ্ছে এবং এটা চলতে থাকবে, তাহলে কিন্তু কোনো মতে বিনিয়োগ হতে পারে না। একটা রাষ্ট্র, সেটা যদি আমরা দেখি পাকিস্তান বা আফগানিস্তান বা সোমালিয়া বা আদার ফেইল্ড স্টেট যেগুলো আছে, তাদের কিন্তু ফেইল্ড হওয়ার মূল কারণ কিন্তু রাজনৈতিক অস্থিরতা। এবং রাজনৈতিক কারণ থেকেই একটা সিকিউরিটি প্রবলেম ডেভেলপ করে। কারণ যখনই পলিটিক্যাল টেনশন হয় তখনই একটা স্ট্রাকচার ভ্যাকিউম হয়, সেই ভ্যাকিউমটা কিন্তু একটা অন্যান্য এক্সট্রিমিট ফোর্সগুলো সেটা নেয় এবং তারা রাষ্ট্রযন্ত্রকে বিকল করে ফেলে। তো আমি মনে করি যে সর্বোচ্চ এটাকে অগ্রাধিকার দিতেই হবে, এটা না হলে কিন্তু বিনিয়োগ আসবে না। তারপরে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আর অন্যান্য অনেক কিছু আসবে, এটাকে অ্যাড্রেস করতেই হবে আমার যেভাবেই হোক। আর শুধুমাত্র যদি মুদ্রানীতির কনটেক্সটে দেখি, তাহলে মুদ্রানীতির পরিসর হচ্ছে সীমিত। এটা তো রাজনৈতিক প্রবলেম সলভ করতে পারবে না, এটা সামগ্রিক ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম সলভ করতে পারবে না। এটা সীমিত পরিসরের ডিমান্ডকে কিছুটা ইনফ্লুয়েন্স করতে পারে, এবং সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট কমানোর মাধ্যমে, এবং সেটা হতে হবে বাজার ব্যবস্থার মাধ্যমে। এবং সেই ক্ষেত্রে যেটা করতে হবে বাংলাদেশ ব্যাংকে, সেটা হলো যে সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করা, যাতে আমাদের লোন লসগুলো কম হয় এবং যে স্প্রেডটা আছে সেই স্প্রেডটাকে আমরা কমিয়ে আনতে পারি, এবং তাহলে পরে আমরা সেটাকে ব্যাংকার্সরাই সেটাকে পাস অন করতে পারবে আমাদের বিনিয়োগকারীদেরকে, ইন্টারেস্টের সুদের হারটা কমালে। কারণ আমরা জানি সুদের হার কমলে কিন্তু চাহিদা বাড়ে, আদার থিংস রিমেইনিং সেম। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের এই দিকটাতে নজর দিতে হবে। ধন্যবাদ। জনাব খান, আপনাকে জানতে চাচ্ছিলাম যে ডক্টর মনসুর বলছিলেন যে স্প্রেডের কথা বলছিলেন, স্প্রেড এই আমাদের 5% নিচে না একেবারে আমাদের দেশে। জি, এই যে সুদের হার, উচ্চ হার, এটা যারা ব্যাংক যারা কাজ করছেন তারা কিন্তু বলছেন যে তাদের কস্ট অফ ফান্ডটা বেশি অনেক। আপনারা যারা ব্যবসা করছেন তারা কিভাবে দেখছেন বিষয়টাকে? আসলে কি কস্ট বেশি, কেন আসলে এই আপনি দেখেন আজকাল কিন্তু বিজনেস ভেরি কম্পিটিটিভ, হ্যাঁ, এবং কম্পিটিটিভ প্রফিট মার্জিন কিন্তু আর আগের মতো না, এটা কমে গেছে। তো এখানে যদি আমাদেরকে 12% প্লাস যদি ইন্টারেস্ট দিতে হয়, আরো বেশি, আরো মানে এভারেজে ধরলাম, এভারেজে 12 পয়েন্ট সামথিং, অন্য ক্ষেত্রে আমরা যেমন অনেক ক্ষেত্রে 15-16%ও পাই, লিজেনের ক্ষেত্রে একটু বেশি। তো সেটাতে এত তো প্রফিট হয় না। তো ইন্টারেস্ট রেট ডাজ প্লে রোল, এবং অনেক কোম্পানি যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড এখন কিন্তু ফরেন লোন ডাইরেক্ট নিচ্ছে, এবং এটার পরিমাণ কিন্তু দিনে দিনে বাড়ছে। এবং বাংলাদেশ ব্যাংকের একটা হিসাবে দেখা গেল যে মোর দেন নিয়ারলি অ্যাবাউট $2 বিলিয়ন মতো ফরেন ফান্ডিং নেওয়া হয়েছে বিভিন্ন খাতে। এবং এই কারণে কিন্তু আমাদের দেশের লোকাল বরোয়িং ব্যাংকগুলোও কিন্তু প্রেসারে আছে, তাদেরও কিন্তু লিকুইডিটি সারপ্লাসটা এটাও একটা ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট কিন্তু। হ্যাঁ, ইন্টারেস্ট রেট একটা বিরাট ব্যাপার কিন্তু বিজনেসের ক্ষেত্রে। এই যে ফরেন ব্যাংকের কথা বলছিলেন জনাব নেসার, আমাদের এন্টারপ্রেনার যদি সুযোগ পান, কম ইন্টারেস্টে যদি আসে, তাহলে ফরেন থেকে নেবে সেক্ষেত্রে বাংলাদেশের যেসব ব্যাংকগুলো আছে, তারা কিভাবে এটাকে দেখছে? তাদের ব্যাংকিং সেক্টরে আসলে এই যে একটা নতুন চ্যালেঞ্জ, এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা, এই চ্যালেঞ্জ নতুন একটা চ্যালেঞ্জ যোগ হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে কি আপনার মনে হয় যে মুদ্রানীতি ঘোষণা করা হলো সেখানেও কি আগের মতোই আনচেঞ্জ রাখা উচিত ছিল, নাকি আরো একটু পরিবর্তন আনা হচ্ছিল? না, যেটা মুদ্রানীতিতে যেটা আছে সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে ফরেন লোনের ব্যবহার থাকবে, হ্যাঁ, সেটা স্বীকৃতি দেওয়া আছে, এবং আমি মনে করি এটা যথোপযুক্ত। কারণ এখানে কম্পিটিশন ক্রিয়েট করা দরকার। শুধুমাত্র আমাদের ব্যাংকিং খাত তাদের অদক্ষতার বোঝা আমাদের এন্টারপ্রেনারদের চাপিয়ে দেবে, এটা তো হতে পারে না। আমাদের যদি কোনো এন্টারপ্রেনার, যার উদ্যোক্তার যদি ক্যাপাসিটি টু বরো ফ্রম অ্যাব্রড থাকে, তাকে সেই সুযোগটা কেন দেওয়া হবে না? কেন তাকে উচ্চ হারের সুদে আমরা আটকে দেব? তার ব্যালেন্স শিটকে ইমপ্রুভ করার জন্য সে যদি $50 মিলিয়ন $100 মিলিয়ন বাইরে থেকে আনতে পারে, এবং বাইরের বিনিয়োগকারী যদি তাকে দিতে চায়, তাহলে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের ব্যাংকিং অ্যাসোসিয়েশনের
কি অধিকার আছে তাকে ঠেকানোর, সেটা হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আবার কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।